রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন, হইচই করলে কীভাবে বলবো, হইচই করেন না। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন। সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে। তারপরে চলে গেছে এবং পরবর্তীতে 5ই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময়ে একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে। পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল, আরও যারা ছাত্র এবং অন্যান্যরা, তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরিজ। আপনি এবার বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে কিংবা কি ফাঁক পাইছেন? যাত্রাবাড়ি থানায় 10 থেকে 12 থেকে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা আপনি কি বলতে চাচ্ছেন? ছাত্র জনতা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলাদি দাখিল করে আমার কাছে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয়। আমি কোনো উইপেন, ওই যে কথাটা বলেছেন যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে, তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয়স্বজনের চেষ্টায়, তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব। যেহেতু আসামি পলাতক, অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে। একটা কথা কি একটু বলবেন? আর লাগে না। ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে ঘটনার 7 মাস পরে গিয়ে 4টা গুলি পেয়েছে রাশিয়ায় অপারেশনের সময়। এটি প্র্যাকটিক্যালি কতটা সম্ভব যে মুখের মধ্যে 7 মাস গুলি থাকা, এটা কি সম্ভব কিনা জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সনদপত্র, যেমন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সব রকমের সনদপত্র, দ্যাট মিনস রাশিয়ারও, সেই সনদপত্র দাখিল করেছেন কিনা। উনি বলেছেন না, করি নাই। তবে পরবর্তীতে উনি করতে পারবেন। উনি বলেছে ওনার মুখ থেকে 3-4টা গুলিও বেরোয়েছে। আমির ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোর্টে যে বক্তব্য দিচ্ছেন, জি, সূচনা বক্তব্য, প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী, কি বর্মন জানি, খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন, হইচই করলে কীভাবে বলবো, হইচই করেন না। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন। সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে। তারপরে চলে গেছে এবং পরবর্তীতে 5ই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন
এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন, সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না, পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরিজ। আপনি এবার বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে কিংবা কি ফাঁক পাইছেন? যাত্রাবাড়ি থানায় 10 থেকে 12 থেকে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা আপনি কি বলতে চাচ্ছেন? ছাত্র জনতা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথাও আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আর একটি কথা হইল, এই যে 3টি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন, এই 3টি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল? উনি বন্ধ থাকলে এক কথা, আর যেহেতু বন্ধ ছিল না, আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল, অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না। উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য, এটা আমি বলেছি। মোটা দাগে গুলি খেয়েছে, তা তো গুলি খেয়েছে একটা ইয়েতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এই গুলি ছাত্র জনতার যে আন্দোলন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।